বিস্ফারিত চোখ মেলে ইরাম দেখল সাইবানকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে বারবার আঙুল চালানোর কারণে। স্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস নিচ্ছে। ত্বকের রংটাও হালকা লালচে দেখাচ্ছে অজানা তাপের কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? ইরাম চোখ পিটপিট করল। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। সাইবান সেকেন্ডের ভেতর অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ প্লিজ? টাচ? ছুঁয়ে দেবে? ছুঁয়েই তো আছে, এর জন্য অনুমতির কি আছে? ইরাম খানিকটা ভাঙা গলায় বলল, হ্যাঁ, কিন্তু আগে বলো তোমার। কথা শেষ করার সুযোগ পেল না ইরাম। তার মুখখানি নিজের দুই হাতের আজলায় তুলে নিল সাইবান। অতঃপর দ্বিতীয় কোনো কথা ছাড়াই তার কপালে গভীর এক চুমু খেল, ঠিক যেখানটায় ঠোঁট ছুঁয়ে দিয়েছিল রেস্টুরেন্টে বসে। ইরাম শিউরে উঠে চোখ বুজে ফেলল। অথচ এবার সাইবান শুধু কপালে থেমে থাকল না, তার ঠোঁট ইরামের ডান গালে নেমে এলো। প্রগাঢ় এক আদর বসালো সেথায়। তারপর ডান গালে, নাকের উপরের নোজ পিনে, চিবুকে, কানের লতিতে। ইরামের মুখের 1 ইঞ্চি ত্বকও বোধহয় রেহাই পেল না। যেখানে যেখানে সাইবানের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে সেখানে সেখানে বুঝি টকবক করে লাভা ফুটছে। কোনো স্নেহের আদর নয় এটি, ভয়ানক এক আকাঙ্ক্ষার আদর যেন। অজান্তেই ইরাম সাইবানের ব্লেজার আঁকড়ে ধরল নিজের মুঠোয়। তার মাথা ঘুরতে শুরু করেছে। সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমন আপনার গায়েও লেখা উচিত আলাদিনের জন্য হানিকারক। কানের লতিতে আলতো কামড়ের পাশাপাশি ইরামের কর্ণগহরে জলোচ্ছ্বাসের মতন ভেসে এলো অতি আবেশী কণ্ঠের ঘোষণাটি। অরণ্য, আমার ভীষণ পেট ব্যথা করছে, আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম আর তুমি ঘুমিয়ে যাবে? নো নো, আই নিড মাই ওয়াইফ টু নাইট। অরণ্য, বোঝার চেষ্টা করুন। আজ না, আমার ফুড পয়জনিং হয়েছে, মাত্রই ওষুধ খেয়েছি কালকে। ইরাম ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। অরণ্য কিছুই বলল না, খানিকটা অবাকই হল সে। যাক, তবে তার শরীর খারাপের প্রতি একটু হলেও সহমর্মিতা পুরুষটির আছে। তবে বেডরুমের ভেতর পা দিতে না দিতেই কোমরে হাত জড়িয়ে রীতিমতো শূন্যে তুলে ফেলল কেউ। ভয়ে হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দেখল অরণ্যকে। হেঁটে গিয়ে অরণ্য তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর। দ্রুত হাতে নিজের পরনের টি শার্ট টেনে মাথার উপর দিয়ে খুঁড়ে মেঝেতে ছুঁড়ে ফেলল। ইরাম উঠে বসার সুযোগ অবধি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসেই তার পোশাকের চেন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল, একদম বাহানা দিবি না, তুই জানিস না তোকে আমার কত প্রয়োজন। 1 সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরও একটা দিন অপেক্ষা করতে। নিজের শরীরকে সামলে সুস্থ রাখতে পারিসনি, তোর দোষ। অপেক্ষা 1 মিনিটও হবে না, 1 সেকেন্ডও হবে না। অরণ্য, অরণ্যর বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হল না। ইরামের 2 হাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে জাপটে ধরে অরণ্য মুহূর্তেই নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটপট করল ইরাম, অসহায় হয়ে আর্জি জানালো, না না প্লিজ। শাট দ্য ফাক আপ অ্যান্ড টেক ইট। অতীতের ঘটনাটি মনে করতে চায়নি ইরাম, কখনোই নয়। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কের রাজত্ব দখল নিল অতীতের স্মৃতিরা, ভয়েরা, কষ্টরা। কেঁপে কেঁপে উঠল ইরাম। সাইবান তার বদ্ধ 2 চোখের পাতায় চুমু ছুঁয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরামকে। দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরল সে। উচিত হবে না। নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করলেও শেষমেশ সম্ভবপর হল না। সাইবান যে মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে গেল, ঠিক অমন সময়েই তার ঠোঁট গলে অস্ফুট আওয়াজটি বেরিয়ে এলো, না। জমে গেল সাইবান, চোখ পিটপিট করল। অদ্ভুত একটা ঘোরের মধ্য থেকে বেরিয়েছে যেন মাত্রই। সামান্য একটু দূরে সরে ইরামের মুখটা দেখল। তার হাতের আজলায় রীতিমতো কাঁপছে রমণী। সাইবান জানে না তার বুকের ভেতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধালো, নো। ঝট করে চোখ মেলে তাকালো ইরাম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রুফোঁটা জমতে দেখা গেল। সাইবান অপলক চেয়ে রইল। ইরামের তরফ থেকে আর উত্তর এলো না, বাধাও এলো না। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইবান, নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টা যেন। তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে ফেলল। তারপরেই ঝুঁকে এলো সে। স্ত্রীর কপালে সর্বশেষ একটি আলতো চুমুইকে ফিসফিস করে বলল, ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইবান।
ইরাম বুঝি এতক্ষণে নিজের বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা ফেলতে পারল। অবাক নয়নে দেখে গেল সেই সাইবানকে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভেতরে চলে গেল, অথচ ইরাম তখনও ঠাঁই দাঁড়িয়ে চেয়ে রইল তার পথপানে। জিমনেশিয়ামে এই সময়টায় মানুষ কম থাকে। সাইবান ট্রেনারের দেয়া টাস্কগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত 10 মিনিট যাবৎ একটানা দৌড়ে যাচ্ছে সে, কানে হেডফোন গোজা। তাতে বাজছে তার নিজেরই রিমিক্স করা নতুন একটা ট্র্যাক, যেটা 2 দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তাই টি শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদাম শরীরে। এটা শুধুমাত্র মেন্স জিম, তাই বিশেষ কোনো ঝামেলার বালাই নেই। আলোর সংস্পর্শে আসতেই তার ত্বক জুড়ে সাজা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল। প্রশস্ত বুক এবং তাতে শক্তিশালী মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আবার সংকুচিত হতে লাগল। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল সাইবান। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না। তবে পাশে রাখা ফোনে একটা কল আসতেই দৌড় থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে তুলে নিল সাইবান। অনুরাগ কল করেছে। হ্যাঁ বল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইবান। অনুরাগ ভনিতা করল না। আরিফ মিজানরা এসেছে, দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইবান। তার চেহারায় একটা আধার ভর করল। পরক্ষণেই আবার সেই দৌড় করে হাঁটা জারি রেখে সে বলল, আচ্ছা, কোথায়? স্কুলের পিছনে বটগাছটার নিচে, 1 ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি। ইউ শিওর? হুম, দেখা হচ্ছে, রাখছি। ফোনটা কেটে দিল সাইবান। ট্রেডমিল বন্ধ করে প্রায় মিনিট খানিক রেলিং ধরে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকেই ফ্রেশ হয়ে নতুন এক সেট পোশাক পরে তারপর বাইরে চলে এলো। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন। বোধহয় গত বছর শেষ গিয়েছিল, তাও কিছু মিনিটের জন্য। হেঁটে বেরিয়ে গেছে। এই দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মনেই নিজেদের ছোটবেলার স্কুল একটা আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানেই কলেজ শেষ করেছে, তারপর বিশ্ববিদ্যালয় ভর্তি। আবির, মিজান দুজনই তার একেবারে ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা, সাইবান এবং অনুরাগ ছিল পুরো স্কুল থেকে কলেজ অবধি দাপিয়ে বেড়ানো সবথেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখর মেধা, তেমনই অংশগ্রহণ, নাচ, গাছ, বিতর্ক সহ সব ধরনের ক্ষেত্রে। যে স্যাররা ক্লাসে বসে হাসাহাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখত, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াত। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটে চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রেও এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডাক্তার, চোখ বুঝে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে এটা সবাই বলতে পারত। আর কেউ না হোক সাইবান টিকবেই টিকবে। অথচ সাইবান টিকল না, ডাক্তার হতে পারল না। মাথা ঝাঁকালো সাইবান। আশেপাশে তাকিয়ে দেখল কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। বটগাছটা নজরে আসছে। দেয়াল ঘুরে যেতেই শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল সাইবান। অনুরাগ চলে এসেছে। নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। আবির হাঁটুর ওপর হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। মিজানও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই ছন্ন ছাড়া কিশোর নেই কেউই। আবির ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পিছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসে যেন কটূক্তি করছে সাইবানকে। যে স্বপ্নটা সে ছুঁয়ে দেখতে পারেনি, সেই স্বপ্নের জীবনটাই যাপন করছে আবির। সারা দেশে মেডিকেলে 3য় হয়েছিল, এখন ঢাকা মেডিকেল তার ঠিকানা। অপরদিকে মিজান একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়। জীবনে সকলেই সেটেল, এমনকি অনুরাগও। সাইবান এগিয়ে আসতেই আবির ঘুরে তাকালো। হেই ব্রো, লং টাইম নো নিউজ। মৃদু হেসে 2 বন্ধুকেই আলিঙ্গন করল সাইবান। তারপর বটগাছের নিচে পা ঝুলিয়ে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিজান বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ও, নিউজ ট্রাভেলস ফাস্ট। খিলখিল করে হাসল সাইবান। আবির হাস্যরসাত্মক কণ্ঠে বলল, খবর শুনে আই এম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা নাকি আবার জেনেছে রাশমিকার কাছ থেকে। পুরো ব্যাচের সবাই জেনে গিয়েছে। বাবারে বাবা, এত বড় বড় পোস্টের মানুষজন আমার খবর রাখে। বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছি। মজা করিস না, আমি বিশ্বাসই করতে চাইনি। বিয়ে যেই করুক, সবার আগে সেটা তুই হবি কেউ ধারণাই করতে পারেনি। অনুরাগ পাশের একটা দোকান থেকে সকলের জন্য কোন আইসক্রিম কিনে এনেছে। সেগুলো হাতে হাতে দিয়ে হেলান দিল আবার বাইকে। মন্তব্য করল, মনে হচ্ছে সাইবান বিয়ে করে ভালো করেছে। অন্তত এই উচিলায় ওদের মুখ ধর্ষণ তো পাওয়া গেল। হাসল সকলে।
আইসক্রিমে মনোযোগ দিল। মিজান মুখ ঘুরিয়ে একবার আপাদমস্তক দেখল সাইবানকে। একটা কঙ্কাল আঁকা টি শার্ট, নিচে রিপড জিন্স, হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট কবজিতে, ভ্রুতে চিকচিক করছে পিয়ার্সিং। ক্লাসের ব্যাকবেঞ্চারদের মতন লাগছে পুরো, অথচ সাইবান ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার। সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। মিজান মন্তব্য না করে আর থাকতে পারল না। এখনো ডিজে মিজেগিরি করে বেড়াস নাকি? অবস্থা দেখেছিস নিজের? বিয়েও করে নিয়েছিস, সিরিয়াস হবি আর কবে? সাইবান উত্তর করল না, নীরবে হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখল। আবির পাশ থেকে তার উরুর ওপর হাত রেখে চাপড় দিয়ে বলল, বলি একটা চাকরি বাকরির চেষ্টা কর, প্রাইভেট থেকে পড়েছিস তো কি হয়েছে? আঙ্কেল আন্টির টাকার অভাব, মাস্টার্সটা কর, বিদেশে যা, চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? ওর উড়নচণ্ডী লাইফ ভালো আছে, ভালো থাকতে দে না। মিজান বলতেই অনুরাগ আর চুপ করে থাকতে পারল না। তোরা এবার থামতে পারিস, এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরের খবর জানাবে তা না, এক একজন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকগে, সাইবানের তো হয়ে গেল, তোর সাইনও শীঘ্রই বাজবে শুনছি আবির। মুচকি হাসল সে। হ্যাঁ রে, আকদ হয়েছে পারিবারিকভাবে, আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেট। ওয়াও, আকত হয়ে গিয়েছে আর উকিল না? আবির কাঁধ তুলল। কাউকেই ডাকিনি, মিজান গিয়েছিল শুধু। অনুষ্ঠান করব পরে, তখন সবাইকে দাওয়াত করব ভেবে রেখেছি। তুই আর সাইবান গিয়েও বা কি করতি? ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলি ভাই রেস্ট্রিকটিভ আর ধার্মিক, সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখল সাইবানকে। আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল, তোর বউ শুনলাম সিনিয়র, অনেক বেশি। কেন ভাই, মেয়ের অভাব পড়ছিল নাকি? তিতলি না ফিতলি বলে একটা মেয়ে ছিল কলেজ গ্যাংয়ে, ওটার কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? মিজানের কথায় স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সায় জানালো, ঠিকই, তোকে অন্তত এমন পজিশনে মানায় না। নিজের মতো কাউকে পেলি না, নাকি কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি তো করলি একটা গোল্ড ডিগারকে। এতক্ষণ যাবৎ শান্ত থাকলেও এবার আর থাকলো না সাইবান। তির্যক হেসে ঘুরে তাকালো আবিরের দিকে। গোল্ডের ভরি কত জানিস? তাও তো আমার বউ আমাকে ডিক করেছে, তোর কাছে তো ডিক করার মতো কিছু নেই। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তেই। সাইবান বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে এসে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ঝাড়তে লাগলো। আবির সইতে না পেরে বলে বসল, আমার বউকে আমি কত ভরি স্বর্ণ দিয়েছি না দিয়েছি সেই হিসাব এখন আমার তোকে দিতে হবে? তুই তো জন্মগত বড়লোক, তুই আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিকে কি বুঝবি? আমরাই আমাদের ফ্যামিলির প্রথম স্টাবলিশড চাইল্ড, বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি, মাইন্ড ইট। তোর আব্বাও আমাকে ডিজেগিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তারের মতন থাকবি, হ্যাডম নিয়ে চলবি, অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলার টেনে ধরল সাইবান। সকলে আঁতকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলে সে বলল, যতক্ষণ আমার মধ্যে ছিলি আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তোর 14 গোষ্ঠী ধরে টান দেব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হতে পারিনি, তাই আমি বেশরম ডিজে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজা যদি হাতি হয় তবে এই ডিজের কলিজা নীল তিমি। আমার নীল তিমিতে হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের ওপরেই ফেলে সাইজ করব, একটুও হাত কাঁপবে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দূরে সরিয়ে দিল সাইবান। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভরকে গিয়েছে। ঝট করে মিজানের দিকে ফিরল সে এবার। আর তুই মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিধারী, তোর গার্লফ্রেন্ড কি যেন? ও সূচনা, রাইট? অক্সফোর্ডে আছে শুনলাম। বলছিলাম গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল বলেছে তোকে? বলেনি? খুব সুন্দর একটা 7 হাত সমান লেটারও দিয়েছে। চকলেট, টেডি, বিদেশ থেকে ইম্পোর্টেড পারফিউম গিফট তোকে দিয়েছে। বাসায় গিয়ে চেক করে দেখিস। সাইবান। কিন্তু সাইবান আর দাঁড়ালো না। হন হন করে হেঁটে গিয়ে এক লাফে চড়ে বসলো অনুরাগের বাইকের পিছনে। অনুরাগও ইশারা বুঝতে সময় নিল না। বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো।
আবির শান্ত ভঙ্গিতেই উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে তোদের সাথে আমার বন্ধুত্ব শেষ। অনুরাগ শুধু তাচ্ছিল্যের হাসি হেসে মুখ খুঁড়িয়ে নিল। এদের সাথে কথা বলতেও রুচিতে বাঁধছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 9-10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসল তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল, অথচ বড় বেলায় সব বদলে গেল। কেয়ারফুল হোয়াট ইউ সে ব্রো। আরেকবার আমার ঘরের রানীকে তুলে কথা বলে দেখ। তোর জান শেষ করে দেব, সেখানে বন্ধুত্ব তো কোনো ঝাড়। বাইক এগুলো অনুরাগ, কেউ আর পিছনে তাকালো না অবধি। সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তা ধরে। সামিয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হাসপাতাল থেকে কল এসেছে, যদিও মাত্র আধ ঘন্টা আগে ফিরেছিলেন, এক্ষুনি আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা, এই দায়িত্বের অনেক ভার। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন, ঠিক এমন সময় পিছন থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখল কেউ। জমে গেলেন তিনি। আয়নার প্রতিবিম্বে দেখেন সাইবানকে, তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কি হয়েছে? জবাব এলো না। সাইবান তাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরল শুধু। সামিয়া নাক মুখ কুঁচকে ফেললেন একটা গন্ধ টের পেতেই। তুই আবার স্মোক করছিস? কতবার নিষেধ করেছি, তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়া ট্রাই করছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি হাগ ইউ ইয়ার। ছাড়, হাসপাতালে যেতে হবে, ফোন এসেছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক। সাইবান তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল, দূরে সরে গেল। ফাইন, গো টু ইউর হসপিটাল। এটুকু বলেই থপথপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে। সামিয়া অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি নিশ্চিত সাইবানের কিছু একটা হয়েছে, তবে এখন ঠিক দেয়ার মতন সময় নেই তার কাছে। রোগীর জীবন আগে, তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়েই সাইবান সোজা বেডরুমে চলে এলো। ভেতরে ঢুকতেই দৃশ্যটা চোখে পড়ল। বিছানায় বসে আছে ইরাম, তার কোলের উপর ঘুমন্ত ইয়ান। ছেলেকে কোলে দুলাতে দুলাতে এক হাতে ঝুঁকে ল্যাপটপে কি যেন দেখছে অত্যন্ত মনোযোগ দিয়ে। সাইবান দৃশ্যটার দিকে বেশ অনেকটা সময় একদৃষ্টে চেয়ে রইল, তারপর এগিয়ে গিয়ে বিছানায় উঠে পড়ল। ইরাম তাকে দেখে কিছুটা অবাক হল। জলদি ফিরে এলে যে, বলে গিয়েছিলে রাত হবে আসতে। উত্তর করল না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করল। ইরামের কোল থেকে ইয়ানের ঘুমন্ত শরীরটা তুলে আস্তে করে বিছানায় থাকা বালিশের উপর রেখে দিল। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরাম, ফ্যাল করে চেয়ে রইল। এই আলাদিন, কি হয়েছে? আমি পোটলার উপর জেলাস। বলে ইরামের উদরে মুখ গুঁজে পড়ে থাকল সাইবান। রমণী কয়েক লহমা বুঝতে পারল না কি হচ্ছে। একবার বালিশের উপর ঘুমন্ত ইয়ান, আর এখন কোলে মাথা রেখে শুয়ে থাকা স্বামীকে দেখল সে। একটি নিঃশ্বাস ফেলল সে শেষমেশ। হাত বাড়িয়ে সাইবানের মাথায় রাখল, তাকে দূরে সরিয়ে দিল না। ইরামের আঙুলগুলো সাইবানের মোলায়েম চুলের ভেতর বিলি কেটে চলল, হিট ম্যাসাজের মতন। ইরাম অনুভব করল দুই বাহু জড়িয়ে ইরামকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইবান। সব ঠিক হয়ে যাবে, আমি আছি। ঝুঁকে নরম গলায় বলল ইরাম। তার হাত সাইবানের মাথায়, বাহুতে আরামের স্পর্শ বুলিয়ে গেল। প্রাণ ভরে প্রশ্বাস নিল সাইবান। আরামবোধক গুঁগিয়ে বলল, নো ওয়ান ক্যান শুড মি লাইক ইউ ডু, মাই প্রেশিয়াস। অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছে সাইবান। সময়টা সন্ধ্যার পর। এই সময়ই অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগেই সাইবানের জন্য বাটি ভর্তি নারকেলের নাড়ু আর শরবত দিয়ে গিয়েছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বিরিয়ানি না খেয়ে বাসায় না যেতে। এই ঘরে সাইবান পরিবারের সদস্যের মতো, তেমনি তার ঘরে অনুরাগ। সাইবান যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে, তখন তোয়ালেতে মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে, তাই খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধে তোয়ালে ছড়িয়ে সে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পুড়ে দিল। অপর হাতে জয়স্টিক তুলে গেমে যোগদান করল। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে। সাইবান বাঁকা হেসে মন্তব্য করল। স্ক্রিনের দিকে তাকিয়েই অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করেছি তাই। মেয়েদের সাবান ব্যবহার করিস এখনো, মানে স্বভাবটা আর যাবে না। সাবানেরও আবার মেয়ে ছেলে, তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কিভাবে জানলি লাক্স সাবানের গন্ধ কিরকম? তুর্যক হাসল সাইবান, চোখ টিপ দিয়ে জানালো। আই হ্যাভ মাই ওয়ে। না পারতে হেসে ফেলল অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখল। পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে,
আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে দেখলে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতন মনে হয়। গায়ে গতরে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইবান যেন আজও সেই শিশুটি রয়ে গিয়েছে। আজও তাই মনে হয় অনুরাগের। সে হঠাৎ করেই মোলায়েম গলায় বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়। আমি তো সবসময় খুশি থাকি, ইদানিং কেন বলছিস? আই মেন্ট জেনুইন হ্যাপিনেস। জয়স্টিকের ওপর সাইবানের আঙুল জমে গেল। গেমের ভেতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সে যেন ভুলে গিয়েছে কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হেলান দিয়ে বসে ব্যক্ত করল, টু বি অনেস্ট, আমি মনে করেছিলাম এই বিয়েটা তুই মানতে পারবি না, মানিয়ে চলতে পারবি না, কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড পজিটিভ অফ ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইবান। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো না সে। আপন মনে শুধালো, সেদিন আবিরদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস, তবে আমি ওভারঅল সবাই কিছু দেখেই বলছি। ইরান বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকালো সাইবান। জলজলে চোখে, ঠোঁটে অদ্ভুতুরে হাসি মেখে বলল, ইট ডাই নট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটারড। ইরাম আপু আমার খালার মেয়ে, ছোট থেকে ওনাকে দেখেই বড় হয়েছি। যদিও বা মাঝখানে সে যাক, আমি এটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পর কি হয়েছে সেটা জানি না, কিন্তু দুইটা কুলাঙ্গার ভাইকে কিভাবে মানুষ করেছিলেন সেটা দেখেছি। আই সিম্পলি ক্যান নট মেক হার সাফার মোর, দ্যাটস অল। দ্যাটস অল, নো ফিলিংস অ্যাট টচ। অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করে বসল। সাইবানের চেহারায় একটা আধার নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করেই বেখাপ্পাভাবে হেসে উঠল সাইবান। সোফায় শরীর এলিয়ে সে হাসি নিয়েই বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি এসব টিলিংসের ধারধারি? অনুভূতি শুধুই দুর্বলদের অলংকার। ইরাম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগলে রাখি। এই যা। একটু একটু সাইবান। চোখ রীতিমতো কপালে তুলে ফেলল অনুরাগ। সাইবান তাতে একেবারে বিনা কারণেই হুট করে রেগে গেল। তো তোর বউ হলে তুই কি করতি? ফেলে দিতি? তোর সামনে তোর বউকে কেউ আজে বাজে কথা বললে প্রতিবাদ করতি না? প্রতিবাদটা যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝটকায় উগড়ে ফেলা হয় যায়, তখন একটু সন্দেহ তো হবেই, বল। স্টপ ইট। লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল সাইবান। সত্যিই রেগে গেছে, চেহারায় বোঝা যাচ্ছে। কিন্তু অনুরাগ শান্তভাবেই চেয়ে রইল। সাইবান হাত মুঠো করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব তাতে কারোর কিচ্ছু যায় আসে না। দিন শেষে উনি অন্যের স্ত্রী ছিলেন আর ওনার একটা পরপুরুষের বাচ্চা আছে। এই সত্যিটা কোনোদিন বদলাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যাকে পুরো দস্তুর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইবান আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পিছন ঘুরে বলল, আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতের মাটন বিরিয়ানি খাব। এটুকুই। চলে গেল সাইবান। অনুরাগ ঠাঁই বসে বন্ধুর চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটি দীর্ঘশ্বাস ফেলল। নিজের কপাল ঘুষে আপন মনে বিড়বিড় করল, সাদে কি তোকে বাচ্চা বলি এখনো অবুঝ রয়ে গেলি তুই, সার্ভেন্ট বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়েই নিজের হুইল সুজোড়া পায়ে গলিয়ে রাস্তা ধরে স্লাইড করে এগোতে লাগল সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ। বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখ মুখের চারপাশে। অতিরিক্ত আক্রোশ ফুটল তার পদক্ষেপে। বনবন করে ঘুরছে জুতোর চাকা। লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারের একটা গাছের গুড়ি আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবান। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের শক্ত খসখসে গুড়ির উপর। চোখ বুজে ফেলল। অস্ফুট স্বরে বলল, ইট। কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা। একটা বড় থালায় পুর তৈরি করা, অন্য পাশে ময়দার তৈরি ছোট রুটি, সেগুলোর ভেতর পুর ভরে ভাঁজ করে করে মোমো বানাচ্ছে মেয়েটি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেয় ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে। বিশেষ কোনো কাজ না থাকায় ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। একপাশে ছোট্ট ক্রিবে ঘুমাচ্ছে ইয়ান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুচকি হাসি নিয়ে কাজ করছে ইরাম। হাতের ময়দার রুটিতে পুর ভরে সুন্দর করে ভাঁজ করে করে মোমো বানিয়ে রাখছে আর একটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইনস্টিটিউট আছে না, কম্পিউটার শেখায় যে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা দোলালো ইরাম। হ্যাঁ,
এরপর যেদিন কলেজে যাবে আমাকে নিয়ে যেও। কম্পিউটারের কাজ শিখবেন? ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরও খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউন্টারে ঠান্ডা হতে। অভিজ্ঞ হাতে মাখতে মাখতে বলল, তয় একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে কইরেন না। ইরাম ভ্রু তুলে পিছনে ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করা শুরু করলে? আরে মেয়ে বলো বলো, এত ভাবতে হবে না। কম্পিউটার শিক্ষা আপনি কি করবেন? চাকরি করার দরকার আছে? ইরাম থমকে গেল। সুগন্ধা বলে গেল, না মানে এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরুতে ভয়ই পাইছিলাম, ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে, কিন্তু মানুষটা রংবাজ হইলেও আপনারা অনেক টেক কেয়ার করে বোঝা যায়। তাইলে দরকার কি, সব যেমন চলতেছে অমনি চলুক। অস্ফুট একটি হাসি ফুটল এবার ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিন আর আমার বিয়ের মাত্র কিছুদিন হয়েছে সুগন্ধা, কিছুদিনেই বুঝে গেলে ও আমার কেয়ার করে? করে না? আহাম্মকের মতন প্রশ্ন করে বসল সুগন্ধা। ইরাম মৃদু হেসে জানালো, উহু, আমি বলছি না ও আমার কেয়ার করে না, বরং করে। তাইলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণীর চেহারায় অভিজ্ঞ একটা ভাব ফুটে উঠতে দেখল সুগন্ধা। নতুন নতুন সব জিনিসই মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্নের শেষ থাকে না, ছুঁতে গেলেও হাত পরিষ্কার করি, দিনে 14 বার মোবাইলের স্ক্রিন মুছি, ব্যাপক ভার ব্যবহার করি, স্ক্রিন প্রোটেক্টর গ্লাস, আরও কত কি। তেমন নতুন বউও সব ছেলেদের কাছেই ভালো লাগে, সে বিয়ে যে কারণেই হোক না কেন, যেমন ভাবেই হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছে একটা শখের জায়গা, তার যত্ন তো হবেই। যা, মোবাইল আর বউ এক হইল। এবার খানিক শব্দ করেই হাসল ইরাম। বেশ মিষ্টি একটা খিলখিল ধ্বনি। হাতের বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে সে হঠাৎ শুধিয়ে বসল। তোমার বয়স কত সুগন্ধা? সামনের মাসে 21 হবে। আর আমার টিটুস। সুগন্ধা চোখ পিটপিট করল। ইরাম সরাসরি কিছু না বললেও একজন মেয়ে হিসাবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলছে। তার মানে জড়বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা ঝাঁকালো। পরিণতি এক। মানুষের মনটাই এমন সুগন্ধা, সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে ভালোবেসে বলছে, তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ঠিক 5 বছর পরেই সে তোমায় দেখেও পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটাই এমন। পুরাতন জিনিসের কদর করে কয়জন? আপনি একেবারে দার্শনিক লেভেলের কথা বলেন আপা। আপনার কথা শুনে এখন আমার পুরুষ মানুষ বিশ্বাস করতে ইচ্ছা হইতেছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তি বিশ্বাস, সেটা তো করতেই হবে। তবে মনে রেখো। মুখ তুলে সুগন্ধার মনোযোগী দৃষ্টির পানে চেয়ে ইরাম বলল, পুরুষ তোমাকে ভালোবাসে নতুন জামার মতন, যতদিন নতুন থাকে প্রতিদিন পরতে ইচ্ছা হয়। পুরাতন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোনায় পড়ে রয়, অতপর পা মোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধা মাথা দোলালো। আমি আপা বিয়াই করব না আর। মৃদু হাসল ইরাম। দুজন কিচেনে কাজ এবং গল্প করতে করতে খেয়ালই করল না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে, অথচ আর ভেতরে ঢুকল না। নীরবে পাশ কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইয়ানকে কোলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকিয়ে দেখতে পেল বিছানার উপর একটা ডাফেল ব্যাগ। কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠিসে ঠিসে ভরছে সাইবান। ইরাম এগিয়ে গেল। কি ব্যাপার, কোথাও যাচ্ছ? শো আছে। ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরাম ইয়ানকে বিছানায় শুইয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়ে মুচড়ে ভরেছে উল্টো করে সেসব বিছানায় ঢেলে এবার সুন্দর করে এক একটা ভাঁজ করে করে ভেতরে রাখতে লাগলো। সাইবান ভ্রু কুঁচকে সরে দাঁড়ালো। সব কোথায়? সিলেটে 3 দিনের আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট বের করলো সাইবান। একদম বেপরোয়াভাবেই লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়েছে কি ছোঁয়নি, ইরাম ঠাস করে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাসনের সুরে বলল, খালামণি আমাকে বলেছে চেইন স্মোকার নাকি তুমি। সমস্যাটা কি? শিক্ষিত ছেলে মানুষ তাড়াতাড়ি মরার এত শখ কেন? এখন কি আপনার জন্য আমার মরার স্বাধীনতাটুকু বিসর্জন দিতে হবে?
সাইবানের কথার ধাঁচটা ভালো লাগলো না ইরামের, তবে সে অতিরিক্ত কিছু বলতে পারল না। বিছানায় খেলতে থাকা ইয়ান হুট করে কেশে উঠল। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। বাবাটা কি হয়েছে হুম? সিগারেটটা ফ্লোরে পড়লেও এখনো নিভে নিবিধায় ধোঁয়া সৃষ্টি করছে। ইরামের নাকে লাগলো গন্ধটা। ইয়ান নিশ্চয়ই তামাকের ধোঁয়াটা সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দার দরজাটা খুলে দিল ইরাম। মুক্ত প্রাকৃতিক বাতাস ঢুকতে লাগলো ভেতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। অতপর তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে রুম স্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে দিল আশেপাশে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে দৃশ্যটা দেখলেও বিশেষ কোনো মন্তব্য করল না আর। সাইবান নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটা টি শার্ট বের করল, কালো রঙের, তাতে ডোরেমন কার্টুনের ছোট্ট একটা চিত্র আঁকা। ইরামকে দেখিয়ে সে হঠাৎ করে বলল, জাস্ট ফর ইউর রিমাইন্ডার, এটা আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পরি ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। ইরাম মাথা কাত করে তাকালো। বুঝতে পারিনি সাইবান হঠাৎ করে তাকে একটা টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবান তীর্যক হেসে ব্যক্ত করল, কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে সেই জামা ছোট হোক, ছিঁড়া হোক কিংবা হোক পুরাতন, কখনো মায়ে কাটাতে পারে না। কিরে ভাই? ইরামের চোখজোড়া বড় বড় হয়ে গেল। ঠোঁটজোড়া ফাঁক হলেও সে কিছু উচ্চারণ করতে পারল না। সাইবান আর অপেক্ষাও করল না, ব্যাগ রেখে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে, যেন সকালে তাড়াহুড়ো না হয়। গভীর রাত, প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে। সনসনে হাওয়া তার শরীরে ঝাপটা দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আঁধারে হারিয়ে যেতে। ইজান ঘুমে আচ্ছন্ন। সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালেও আজ ইরাম এক প্রকার জোর করেই তাকে বিছানায় শুইয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোলবালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ায় সুবিধা হয়েছে। একটা ছোট বাচ্চা নিয়ে ঘুমালেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিংয়ে হেলান দিল। তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগতো রাতের বেলায় এমন চুল খুলে ঘুরে বেড়াতে। ভূত পেতনি ভর করে নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনোই আর নিজের জন্য বাঁচা হবে না তার। অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেয়ালে বারবার আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পরে ওই কথাটা বলেছে। ইরাম মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতেই। সে তার আলাদিনকে বুঝে উঠতে পারছে না। যখনই মনে হয় নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অরণ্যর মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে। ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিন সকালের কথোপকথন। ইরাম বাসর রাতের বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের উপর আগলে নিয়েছিল। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হব, নাস্তা বানাব, অনেক কাজ। হুম, তুমি কি ভাবলেও বা কিভাবে আমি আমার বউকে বিয়ের পরদিনই রান্নাঘরে ঢুকতে দেব? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমল পা এই শক্ত মেঝেতে আমি স্পর্শ হতেই দেব না। অরণ্য কথা রেখেছিল। টানা 7 দিন ইরাম বিছানায়, সোফায়, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসেই কাটিয়েছিল। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণেই অরণ্য তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসত আর ভাবত এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না, অরণ্য মুছতে দেবে না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইরামের। চোখ বুজে ফেলল। সেথায় কয়েক ফোঁটা অশ্রু জমলেও জোরপূর্বক নিজেকে নিবারণ করল সে। মাথা ঝাঁকালো। না, আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে। সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। একটা শব্দে ইরামের শান্তির সময় ব্যাহত হল। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে। ফোনের রিংটোন। ইরাম কামিজের ওড়না ঠিকঠাক করে ভেতরে এলো। নাইট স্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে, অথচ ছেলেটার খবর নেই। বেঘোরে ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একেবারে। এপাশে থাকা ইয়ানের ছোট্ট ডান হাতটা তার কপালের উপর পড়ে আছে। বাপ ছেলে কখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে কে জানে। সাইবান হুঁশে থাকলে এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করত। ভেবে ইরাম মনে মনে খানিক হেসে তারপর এগোলো। নাইট স্ট্যান্ড থেকে সাইবানের ফোনটা হাতে নিতেই তার ভ্রু কুঞ্চিত হলো।
কলার আইডিতে ভাসছে একটা পরিচিত নাম। তিতলি বেব। ইরামের বুকে একটা খচখচ অনুভূতি হলো। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে। এটা সে জেনেছে সামিয়ার সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মন সামলে ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকল। আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটাই মোড়ামুড়ি করে উঠল না সাইবান। শেষমেশ যখন চোখ খুলল তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইয়ানের হাতটা সরিয়ে দিয়ে খেকিয়ে উঠল। বাপের কপালে বদদোয়া দিচ্ছিস? শকুনের দোয়ায় গরু মরে না তোর আম্মাজান শেখায়নি? ইরাম হুট করেই নিজের একটি আঙুল সাইবানের ঠোঁটে চেপে ধরল। হুশ, ঘুমাচ্ছে, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলোয় রমণীর চেহারা তার বুকে অদ্ভুত একটা ঝড় তুলল যেন। ঠোঁটের উপর নরম আঙুলটার ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙুলটায় একটা গাঢ় চুমু দেয়া থেকে নিজেকে নিবারণে। সাইবানের ঘোলাটে দৃষ্টি এবং ফোলা মুখখানি দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরিয়ে নিল। এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইবান একটি ঢোক গিলে ফোন হাতে নিল। কলার আইডি দেখে 1 সেকেন্ডে তার চেহারা বদলে গেল। ফোনটা রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতঃপর বিছানায় বসে ইয়ানকে ঠিকঠাক করে শুইয়ে রাখল। ক্ষণে ক্ষণে তার চোখ না চাইতেও চলে গেল বারান্দার দিকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইবান, রীতিমতো রুদ্রমূর্তি হয়ে। ইরামকে কোনো জবাবদিহি না করেই ক্লজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরল। ঘড়ির দিকে তাকালো ইরাম। প্রায় 3টে বাজছে। এত রাতে কোথায় যাস? কাজ আছে, কখন ফেরত জানি না। এটুকুই। বিশেষ ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুটজুতো পায়ে গলিয়ে হনহন করে ঝোড়ো গতিতে হেঁটে বেরিয়ে গেল রুমের বাইরে। ইরাম বসে থাকলো বিছানায়, হতবিহ্বল হয়ে। একটা মাত্র ফোন কলের প্রয়োজন ছিল এত রাতে সাইবানকে ঘরের বাইরে টেনে নিতে। এই বিষয়টা ছাড়া হাজার চাইতেও আর কিছু ভাবতেই পারল না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো সময় ইরাম ঘুমাতে পেরেছে। 8টার দিকেই উঠে ফ্রেশ হয়ে নিজে চলে এসেছে। সুগন্ধার আজ থেকে আপনি ইনকোর্স পরীক্ষা, তাই আজ সকালের নাস্তা চা সে সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গিয়েছেন, তার রুমের বাতি জ্বলছে, হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে ওঠে, নাস্তাটা একাই করে। সকলের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখল। সাইবান এখনো ফেরেনি। বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে তখনই ঘটনাটা ঘটল। পায়ের শব্দ শুনল ইরাম। সাইবান ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো। অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন আর অপ্রত্যাশিত একটি দৃশ্যের। সুঠাম কাঠামোর অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ দণ্ডায়মান। থমথমে পাথুরে চেহারা, মুখজুড়ে হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুলি রূপালির আস্তরণ, ধূসর স্যুট প্যান্ট পরনে, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতেই একটা লাগেজ ধরে রাখা। ভ্রুজোড়া সদা কুঞ্চিত, চেহারা দেখতে মনে হবে বিনা কারণেই জীবনের উপর বিরক্ত তিনি। ইরামের চিন্তে একটুও ভুল হলো না। পুরুষটির চোখ গোটা বাড়ির উপর ঘুরে রমণীর উপর থামল। ইরাম সঙ্গে সঙ্গে নিজের ওড়না মাথায় তুলে ঘোমটা দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম খালু বলে সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসেবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করাটা ঐতিহ্য। অথচ চকচকে কালো সুপরিহিত পাজোড়া ইরাম ছোঁয়ার আগেই সরে দাঁড়ালো। জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। উপর থেকে অতীব ভারী কণ্ঠে আদেশ এলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাচ্ছি না। 2তলা বাড়িটার সামনে বেশ কতক মানুষের ভিড়। শেষ রাত হওয়া সত্ত্বেও আগ্রহী লোকের কমতি নেই। নিচতলার জানালা দিয়ে বাইরের কর্মকাণ্ড ভয়ার্ত চোখে দেখে যাচ্ছে তিতলি। তার বাবা মিস্টার চৌধুরী তরুণ ছেলেপিলেগুলোর সাথে ঝামেলায় জড়িয়েছেন। লিডার গোছের ছেলেটার নাম বক্তিয়ার, ঘাড়ের কাছে ট্যাটু, চুলগুলো উস্কো খুস্কো, চোখেও কেমন যেন নেশালো ভাব। মিস্টার চৌধুরীর কলার চেপে ধরে হুমকি দিচ্ছে রীতিমতো। আপনার মেয়েকে শুধু আমি বিয়ে করব, বুঝছেন চৌধুরী সাহেব? 2টা বছর প্রেম করার সময় ওর মনে ছিল না মান সম্মানের কথা। আমার পার্টি কিন্তু ক্ষমতায় আছে, বুঝে নিয়েন। তেরিবেরি করলে একেবারে গায়েব কইরা ফেলামো। তিতলির বুক কাঁপছে। স্কুল লাইফের সাদাসিধা ভদ্র ছেলেটা এমন জঘন্য একটা মানুষে পরিণত হবে সে কল্পনাও করেনি। প্রেম বলে যেটা চালিয়ে দিচ্ছে সেটা ঠিক প্রেমও ছিল না। তিতলি একটুখানি পাত্তা দিত এই যা। সাইভান আসার পর থেকে তার জীবনটাই বদলে গিয়েছে। অন্য কারোর সঙ্গে প্রেম করার প্রশ্নই আসে না। তিতলির মা মেয়ের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়তে শুরু করে দিয়েছেন।
এমন সময়ই দুটো বাইক এসে থামল তিতলিদের বাড়ির সামনে। লাফিয়ে নামলো আফনান, নীরব আর অনুরাগ। দ্বিতীয় চিন্তা ছাড়াই প্রত্যেকে ছুটে এসে ভিড়ের মাঝে ঢুকে পড়ল। ছেলেদের মধ্যে হট্টগোল বেঁধে গেল। অনুরাগ মাঝখানে দাঁড়িয়ে মিস্টার চৌধুরীকে আড়াল করে বলল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের অসভ্যতা? রাত বিরাতে একটা ভদ্র বাড়িতে এসে ভদ্রলোকে বিরক্ত করছেন কেন? পুলিশকে জানাতে বাধ্য হব কিন্তু। অনুরাগের কথায় বক্তিয়ার ভীষণ চটে গেল। প্রতিদ্বন্দ্বিতা আশা করেনি সে। নিজের একটা হাত তুলে দ্বিধা ছাড়াই শটান অনুরাগকে থাপ্পড় দিয়ে বসল সে। আতকে উঠল সবাই। ইউ স্কাউন্ড্রেল! নীরব খেঁকিয়ে উঠে বক্তিয়ারকে পিছন থেকে ঘুষি দিতে যাচ্ছিল, তবে দলের অন্য দুটো ছেলে নীরবকে জাপটে ধরে ফেলল। অনুরাগ ভালোই ব্যথা পেয়েছে, মুখের ভিতর রক্তের নোনতা স্বাদ টের পাচ্ছে এখন। মিস্টার চৌধুরী অনুরাগকে ধরে ফেললেন, আর্তনাদ করে বললেন, তোমাদের সমস্যাটা কি? সাধারণ মানুষকে পাও শুধু জ্বালাতন করতে? সাধারণ? আপনার কাছে যে টাকার বস্তা আছে বাইর করেন। এত টাকা পোকায় খেয়ে শেষ করতে পারবে না। এলাকার উন্নতির জন্য লাখ পাঁচেক দিতে সমস্যা কি? টাকা দিবেন নাকি মেয়ে দিবেন আপনার ব্যাপার। কুটিল হাসি মেখে বলল বক্তিয়ার। পরক্ষণেই চোখ ঘুরিয়ে তাকালো বাড়ির ভেতরে দাঁড়ানো তিতলির দিকে। কিপে উঠল মেয়েটা। বাঁকা হাসল বক্তিয়ার, অশ্লীলভাবে ঠোঁট চাটল সে। তবে তার সুখ দীর্ঘক্ষণ স্থায়ী হল না। হঠাৎ করেই পিছন থেকে একটা গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো। থোবরা বরাবর বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিতে চাই, নিবি? বক্তিয়ার ভীষণ অবাক হয়ে ঘুরে তাকিয়েছে কি তাকায়নি, তার চোয়াল বরাবর প্রচণ্ড শক্তিতে একটা ঘুষি আছড়ে পড়ল। এতটাই জোর যে বক্তিয়ারের শরীরটা ছিটকে পড়ল মাটিতে। মনে হলো চোয়ালের হাড় বুঝি নড়ে গিয়েছে। তার দলের ছেলেরা আঁতকে উঠে ঝট করে সামনে তাকালো। আবছায়া লাইটের আলোর প্রতিফলনে ভেসে উঠল ছায়া মূর্তিটি। সুঠাম শরীরের অধিকারী, জ্যাকেট পরে থাকলেও শক্তিশালী বাহু স্পষ্ট বোঝা যাচ্ছে। সুদর্শন তীক্ষ্ণ চেহারায় জান্তব হিংস্রতা, ভ্রু পিয়ার্সিং চিকচিক করছে অশনি সংকেতের মতন। দণ্ডায়মান সাইবান আলাদিন। কোন শালা তুই? বক্তিয়ার ব্যথায় কোকিয়ে চিৎকার করে উঠল। কল মি ড্যাডি। তীর্যক হেসে ঝাঁঝাল কণ্ঠে জবাব দিল সাইবন। তার নয়নজোড়া ক্ষিপ্তভাবে চারপাশ পর্যবেক্ষণ করল। অনুরাগীর ফুলে উঠতে থাকা গাল, আতঙ্কিত মিস্টার চৌধুরী, আর সবশেষে জলজলে দৃষ্টিতে আশা নিয়ে তাকিয়ে থাকা তিতলি। সাইবনের সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটা দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। সাইবন অবশ্য নাটক দেখতে দাঁড়াতে থাকল না। তিতলিদের বাড়ির পাশেই নতুন কিছু জিনিস তৈরির কাজ চলছিল। হনহন করে এগিয়ে গিয়ে সেখানে পড়ে থাকা একটা চেলা কাঠ হাতে তুলে নিল সাইবন। মিস্টার চৌধুরী ভড়কে গেলেন এই ছেলের এমন রুদ্র রূপ দেখে। বাবা আস্তে আস্তে, মারামারির কে দরকার? চান্দাবাজ আর ইফটিজারের জন্য মায়ের উপর কোনো কথা নেই, আপনি সরুন আঙ্কেল। বক্তিয়ার কোনো মতে উঠে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, সাইবান শটান কাঠটা দিয়ে জোরালো আঘাত হেনে বসল ছেলেটার পাঁজর বরাবর। মুহূর্তেই গণ্ডগোল বেঁধে গেল। আফনান, নীরব, অনুরাগ এরাও আর বসে রইল না। আশেপাশে যে যা হাতে পেয়েছে সেটা নিয়েই চড়াও হলো। ধস্তাধস্তির মাঝে বক্তিয়ারের কলার ধরে টানতে টানতে বাড়ির সিঁড়ির কাছে নিয়ে গেল সাইবান। ঠিক তিতলির পায়ের সামনে বান্দাকে উপুর করে ফেলে পিঠের উপর পা দিয়ে চেপে ধরল। এক হাতে চেলাকাঠ ধরে রেখে শাসালো, আমি যা যা বলবো বাঁচতে চাইলে তাই তাই রিপিট করবি। বল, আম্মাজান আমাকে মাফ করে দেন। আমি আর জীবনেও আপনার দিকে কোনো জোরে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি কুত্তার পা চাটি। বল। বক্তিয়ার জোর করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। অপমানে টকটকে হয়ে গিয়েছে সম্পূর্ণ। সাইবান আরও জোরে চেপে ধরল তাকে। বলবি নাকি উদম কেলানি খাবি? ডিম থেরাপি শুধু তোর পার্টির বস্তিগুলো না, আমিও দিতে জানি। আম্মাজান বলতে বাধ্য হলো বক্তিয়ার। বাঁকা হাসি ফুটল সাইবানের ঠোঁটে। সে শিখিয়ে দিল, আম্মাজান আমাকে মাফ করে দিন। আম্মাজান আমাকে মাফ করে দিন। আমি দুধ খাওয়া বাচ্চাটি হয়ে যাব। মেয়ে দেখলে আস্তাফিরুল্লাহ পড়তে পড়তে উল্টো দিকে দৌড় দেব। আমি দুধ খাওয়া? শুনতে শুনতে বুকে দুবাহু বেঁধে বেশ উপভোগ করে গেল তিতলি। বক্তিয়ার ছাড়া পেল টানা 7টা মর্মান্তিক বাক্য উচ্চারণ করার পরই। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল, অনেকেই আবার ভিডিও করেও রাখল। সবশেষে উঠে পড়ে টুলতে টুলতে যখন সে নিজের দলের ছেলেদের কাঁধে ভর দিয়ে বাড়ির বাইরের দিকে এগুলো, তখন পিছনে তাকিয়ে সাইবানের সঙ্গে দৃষ্টি মেলালো। চেলাকাঠটা কাঁধে ঠেকিয়ে বান্দা এক হাতে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে পুড়ে রেখেছে। ভ্রু কুঁচকি তীব্র অসহনীয় এক দৃষ্টিতে বক্তিয়ারের দিকে তাকালো সে। তোকে আমি দেখে নেব। দাঁত কিরমির করে উচ্চারণ করল বক্তিয়ার।
সাইবান খিলখিল করে হেসে উঠে ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বলে উঠল, তুই কি রাতকানা? এখন দেখতে পাচ্ছিস না? আফনান নীরব একযোগে অট্টহাসিতে ফেটে পড়ল। অনুরাগ অবধি হাসতে গিয়ে নিজের ব্যথা পাওয়া গালটা চেপে ধরল। অপমানের চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে যাওয়ায় বক্তিয়ার আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে গেল গেটের বাইরে, অনুসরণে তার সাঙ্গপাঙ্গ। চারপাশ শুনশান হয়ে পড়তেই তিতলি ছুটে এসে সাইবানকে জাপটে ধরল। থ্যাঙ্কস দোস্ত, কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আব্বুকে যাচ্ছে তাই ভাবে হুমকি দিয়েছিল। সাইবান খানিকটা বিব্রত হলেও তিতলির মানসিক অবস্থার কথা চিন্তা করে সরিয়ে দিল না, শুধু একটি হাত মেয়েটার মাথায় রাখল। ইটস ওকে নাও। তোমাদের সবাইকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। বলতে বলতে মিস্টার চৌধুরী সিঁড়ির উপরেই বসে পড়লেন। অনুরাগ তাকে ধরল। মিসেস চৌধুরীও ছুটি এলেন। এদের জ্বালায় বাঁচি না, আর থানায় জিটিও করে রেখেছি। যদি পুলিশ একটু গুরুত্ব দিত, টাকা ঢেলেও লাভ হচ্ছে না। পার্টি ক্ষমতায় আছে তো পলিটিক্সের পাওয়ারে উঠছে বেশি। এদের সাথে বেশি ঝামেলায় না জড়ানোই ভালো। প্রতিবেশীদের কেউ একজন বলল, তবে সাইবান পাত্তা দিল না। নিজের কাছ থেকে সাবধানে তিতলিকে দূরে সরিয়ে দাঁড়িয়ে চেলাকাঠ ফেলে দুহাত উপরে তুলে খানিক আড়মোড়া ভাঙল বুঝি। তারপর অবিচলিত কণ্ঠে বলে উঠল, আন্টি, এক মগ কফি হবে। শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে। মিসেস চৌধুরী এত চিন্তার মাঝেও না পারতে হেসে ফেললেন। দ্রুত বাড়ির ভিতর যেতে যেতে বললেন, অবশ্যই তোমরা সবাই ভেতরে আসো। একেবারে সকালের নাস্তা না খাইয়ে কিন্তু ছাড়ছি না। আজকে সকালের নাস্তার টেবিল জুড়ে গুরু গম্ভীর পরিবেশ বিদ্যমান। শুধু প্লেট চামচের টুংটাং শব্দ ছাড়া দ্বিতীয় কোনো রা নেই কারো মুখে। নীরব, অস্থির, রীতিমতো দমবন্ধকর একটা অবস্থা। সবাইকে নাস্তা বেড়ে দেওয়ার দায়িত্ব পালনের পাশাপাশি আর চোখে মানুষটাকে দেখে যাচ্ছে ইরাম। ইকিম আহমদ উদ্দিন, সাইবান সারিকার বাবা, সামিয়ার স্বামী এবং ইরামের খালু। পেশায় একজন ব্যবসায়ী। ঠিক কিসের ব্যবসা সেটা ইরামের বিস্তারিত জানা নেই। এই মানুষটার সম্পর্কে জ্ঞান তার ভীষণই কম, শূন্য বললেও ভুল হবে না। কারো সাথেই মিশুক নন। ছোটবেলার স্মৃতি হাতড়েও এই লোকটার বিশেষ উপস্থিতি ইরাম মনে করতে পারছে না। পাশাপাশি বসার বদলে সামিয়া এবং আহমদ বসেছেন একে অপরের মুখোমুখি। টেবিলের দুপাশে দুজন, যেন মাঝখানে কেউ দেয়াল তুলে দিয়েছে। বাবার পাশে বসা সারিকা বিশেষ অস্বস্তিতে আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কেমন যেন হাঁসফাঁস করছে। ইরাম টেবিল ঘুরে নীরবে আহমদের প্লেটে আলুভাজি বেড়ে দিতেই তিনি প্লেট দূরে ঠেলে বলে উঠলেন, আমি আলু ভাজি খাই না। ইরাম ভরকে গেল। সামিয়া ভ্রু কুঁচকে তাকালেন। কবে থেকে আলু ভাজি তোমার পছন্দের নাস্তা? আজকে থেকে আর পছন্দের নেই। গলা খাকারি দিয়ে ইরাম বলল, আপনাকে তাহলে ডিম পোচ করে দিই খালু। 2 মিনিট একটু বসুন। হাত তুলে ইরামকে থামিয়ে দিলেন আহমদ। চা পরোটায় আমার হয়ে যাবে, থ্যাঙ্কস। ডিমের খোসার ওপর হাঁটা বোধ হয় একেই বলে। শুধু ইরামই নয়, বরং বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ সচেতন হয়ে উঠেছে। ইরাম বেশি তর্ক না করে চেয়ার টেনে বসল। কোনো মতে আধখানা রুটি সে শেষ করেছে, সেই সময়ই সামিয়া কথা বলার সিদ্ধান্ত নিলেন। না জানিয়ে মালয়েশিয়া থেকে হুট করে চলে এলে যে? কেন? ঢাকঢোল পিটিয়ে সানাই বাজিয়ে আসা উচিত ছিল বুঝি? ভ্রু কুঁচকে ফেললেন সামিয়া। সেটা বলিনি। না না, বলে ফেলো। তুমি যা বলো তাই তো হয়। তোমার উপর কথা বলার কোনো অধিকার অন্য মানুষের আছে? শখ, স্বপ্ন, ইচ্ছা সব তোমারই পূরণ হতে হবে। বাকিদের দিকে ভাবার প্রয়োজন নেই। আহমেদ। টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন সামিয়া। তীব্র দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। তুমি অভদ্র আচরণ করছো বলে মনে হচ্ছে না। নিজের মর্জি মতো যাকে তাকে বাড়ির বউ বানানোর সময় তোমার মনে হয়নি তুমি লিমিট ক্রস করেছো? আহমদের কণ্ঠ শান্ত, অথচ তার কথার মাঝে অদ্ভুত একটা তেজ আছে, উপেক্ষা করা অসম্ভব। সারিকা নিজের বাবা মায়ের উত্তপ্ত ক্রোধের মাঝে একটুখানি শীতল হাওয়া হতে চাইল। মম, ড্যাড, প্লিজ, তোমরা বাচ্চা না। এটা নাস্তার টেবিল। অন্য বাড়ির মানুষের সামনে এসব কি ধরনের উদ্ভট আচরণ? অন্য বাড়ির মানুষ যে ইরাম তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা এমন সময়েও ঠিকই একটা ঠেস দিয়ে দিল। ইরাম একটি নিঃশ্বাস ফেলে ভদ্র অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালু, খালামণি, আপনারা প্লিজ আমাকে নিয়ে ঝগড়া করবেন না যদি আমার জন্য এই দ্বৈরথ সৃষ্টি হয়ে থাকে। তবে করজোড়ে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমার আপাতত আর কিছু করার নেই। প্লিজ আপনারা শান্ত হন, আমরা নাস্তা করি।
আলাপ আলোচনা সব না হয় খালু আপনি বিশ্রাম নেওয়ার পর করা যাবে। আহমদ বাঁকা দৃষ্টিতে ইরামকে দেখলেন, তারপর এক চুমুকে গরম চায়ের কাপ শেষ করে ঠাস করে চেয়ার ঠেলে টেবিল থেকে উঠে গেলেন। আমার হয়ে গেছে। এইটুকুই, তিনি আর বসলেন না, লম্বা পা ফেলে বাড়ির অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। আহমদ চলে যেতেই সামিয়া নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন, কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে ফেললেন। সারিকা এগিয়ে নিজের মায়ের কাঁধে হাত রাখল। মম, ইটস ওকে। তুমি জানতে এমনটা হওয়ারই ছিল। ইরামেরও ইচ্ছা হলো নিজের খালামণিকে একটু সান্ত্বনা দেয়, তবে সেই সুযোগ হলো না। পদশব্দ ভেসে এলো। ঝট করে ফিরে তাকাতেই সে দেখল ভেতরে ঢুকেছে সাইবান। কারো দিকেই তাকায়নি সে। সামিয়া আর সারিকা দুজন দুজনের গোপন কথোপকথনে ব্যস্ত থাকায় বিশেষ নজরপাত করেনি। তবে সাইবানের হাঁটুর দিকে জিন্সের ছিঁড়া অংশ এবং ঘাড়ের দিকে লালচে দাগ ইরামের দৃষ্টি এড়াল না। সাইবান উপরে উঠে যেতেই সেও টেবিল থেকে উঠে ছুটে চলে গেল বেডরুমের দিকে। বেডরুমের ভেতর ঢুকেই যথারীতি ইয়ানকে ক্রিবে নিদ্রাচ্ছন্ন দেখতে পেল সাইবান। ছোট্ট শিশুটি দুই হাত মুঠ করে গভীর ঘুমে আচ্ছন্ন, পাতলা ঠোঁটজোড়া হালকা ফাঁক করা, সেখান থেকে লালারস গড়িয়ে বালিশে পড়ছে। বাঁকা হাসল সাইবান। লাইফ তো তোরই পোটলা, খাওয়া, কাঁদা, হাগুমতু, ঘুম, সার্কেল অনগোয়িং। মাথা ঝাঁকিয়ে নিজের জ্যাকেটটা খুলে নিল সে। ভেতরের ট্যাঙ্ক টপ বেরিয়ে আসতেই ত্বকের উপর লালচে নীলাভ দাগ পরিষ্কার হলো। মারামারির সময় সেও কম কিছু হজম করেনি, তবে অতি উত্তেজনায় আদ্রেলানিলের খরণই তখন ওসব গায়ে লাগেনি। এখন লাগছে। গরম পানির ভেতর বসে থাকতে হবে ঘণ্টাখানিক। জ্যাকুজির কথা মনে পড়ল, কিন্তু হাতে অত সময় নেই। দুপুরের আগেই আবার সিলেটের জন্য বেরিয়ে যেতে হবে। সে যখন ঘাড়ে একটা তোয়ালে ঝুলিয়ে বাথরুমে কুইক শাওয়ার নিতে যাবে, তখনই বেডরুমে ঢুকল ইরাম। খানিকটা হাঁপাচ্ছে, ছুটে এসেছে বোঝা যাচ্ছে। সাইবান এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না। মাথা কাত করে স্ত্রীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে, আর তোর সইছে না যে ছুটতে ছুটতে এসেছেন। বলি শাহরুখ খান স্টাইলে বুক চিতিয়ে দুবাহু মেলে ধরল সাইবান। ইরাম বিরক্তিবোধক শব্দ করে এগিয়ে এসে চাপুর দিল তার মেলে ধরা হাতে। মজা বন্ধ করো। সারা রাত কোথায় ছিলে? আর এসব কিসের দাগ? ব্যথা পেয়েছ কিভাবে? মুখ থুবড়ে ম্যান হলে পড়েছ, এমন গালগল্প আমায় বিশ্বাস করতে বলবে না। বেশি কিছু না, এই একটু শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাম আর কি। রাত না হলে আবার খেলা জমে না। সাইবানকে ঠেলে জোরপূর্বক বিছানায় বসিয়ে দিল ইরাম। অতঃপর দ্রুত হাতে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড কিট নিয়ে এসে বসল। সাইবান ভ্রু তুলে বিস্ময় নিয়ে রমণীর কর্মকাণ্ড দেখে গেল। ইরাম অ্যান্টিসেপ্টিক দিয়ে তুলো ভিজিয়ে সাইবানের কাছে সরিয়ে এলো। নরম আঙুলে তার মাথাটা সামান্য কাত করে ঘাড়ের দিকের দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করল। কেউ ঘুষি মেরেছে এখানে। এতটা কাছ থেকে ইরামের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল সাইবানের ঘাড়। শিউরে উঠল সে, না চাইতেও। চোখজোড়া অজান্তেই বন্ধ হয়ে এলো। ইরাম থেমে নেই। তুলোটা লালচে হয়ে ওঠা ত্বকে বসিয়ে আলতোভাবে মুছে নিতে নিতে সে ফিসফিস করল, মারামারি করেছ তুমি? জ্বালা হলো। দাঁতে ঠোঁট কামড়ে হিঁশিয়ে উঠল সাইবান। আপনার মাথার পিছনে তৃতীয় চক্ষু আছে মনে হচ্ছে। জ্বলছে না, সুখ লাগছে। চাপ দিন, আরো জোরে কচলে ভর্তা বানিয়ে ফেলুন। রাগে গজগজ করে উঠল সাইবান। ইরামের ঠোঁটে মৃদু হাসি ছুঁয়ে গেল। এবার আরও খানিকটা কাছে ঝুঁকে এলো সে। সাইবানের ঘাড়ে তুলো দিয়ে মুছতে মুছতে আলতোভাবে ফুঁ দিল, জ্বালা কমানোর উদ্দেশ্যে। সাইবানের শিরদাঁড়া বেয়ে শীতল তরঙ্গ খেলে গেল। মনে হলো ব্রেনের ভিতর নিউরনে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। শরীরের সর্বশক্তিতে সে নিজেকে নিবারণ করল ইরামকে ছোঁয়া থেকে। দুহাত টেনে ধরল বিছানার চাদর, ভীষণ নিয়ন্ত্রণে। ইরামের অবশ্য এত কিছু খেয়াল নেই, সে এক মনে নিজের কাজ করছে। ঘাড় থেকে সাইবানের বুকের দিকটাই নেমে এলো সে। ট্যাঙ্কটপের চিকন স্ট্র্যাপটা শক্তিশালী কাঁধের ওপর থেকে সামান্য নামিয়ে উন্মুক্ত করল ত্বক। হার্টের ওপরের দিকটায় নীলাভ একটা ছাপ। এবার সত্যিই রাগ হলো ইরামের। দ্বিতীয়বার তুলা ভেজাতে ভেজাতে সে বলল, এসব আমার একদম পছন্দ না। আলাদিন, ভদ্র ঘরের ভদ্র ছেলেরা এমন করে না। সারা রাত বাইরে কাটানোর বিষয়টা না হয় আমি বাদ দিলাম, তবে নিজের এই অবস্থা করার মানে কি? অদ্ভুতুরে হাসল সাইবান। কেন, আমার জন্য আপনার কষ্ট হচ্ছে বুঝি? ইরাম ঠোঁট ফুলিয়ে ফেলল। তেমন কোনো চিন্তা না করেই অজান্তে তুলা খানিকটা জোরে চেপে ফুঁ দিয়ে বলে উঠল, হাজবেন্ডের জন্য চিন্তা করা বারণ বুঝি? মাদারফা। অস্ফুট একটা অশ্রাব্য শব্দ বেরিয়ে এলো সাইবানের ঠোঁট গলে। ইরাম বুঝতেও পারল না কি ঘটছে।
নিজের কোমরে একটা হ্যাঁচকা টান খেল। তার শরীরটা আছড়ে পড়ল বিছানার ওপর। গায়ের ওড়নাটা একপাশে ছড়িয়ে পড়ল। খোঁপা খুলে চুলগুলো নদীর স্রোতের ন্যায় মেলে গেল চারিপাশে। সাইবানের ভারী ও শক্তিশালী পুরুষালী শরীরটা তার ওপর উঠে এলো। ডান হাতের লম্বাটে আঙুলগুলো জড়িয়ে গেল ইরামের গ্রীবাদেশ জুড়ে। শীতল স্পর্শে কেঁপে উঠল ইরাম। পা দুটো ছটফট করে উঠতেই সাইবানের হাঁটুর চাপ দিয়ে আটকে ফেলল তাকে। অবাক নয়নে চেয়ে রইল ইরাম নিজের উপর ঝুঁকে থাকা মুখটার দিকে। হলদিটে ত্বক কেমন রক্তাভ হয়ে উঠেছে, কালো চোখ দুটোই ঝিলিক খেলে যাচ্ছে, ঠোঁটজোড়া হালকা ফাঁক হয়ে আছে, ভারী শ্বাস ফেলছে, চুলগুলো কপালে ছড়িয়ে পড়েছে। সাইবান আরও কাছে ঝুঁকে আসতেই ইরামের কপাল ছুঁয়ে গেল চুলের গোছা। শক্তভাবে চোখ বুঁজে ফেলল রমণী, কেন তা নিজেও বলতে পারবে না। সাইবান অত্যন্ত মোহ নিয়ে তার মুখটা দেখল। ইরামের নাকে ছোট্ট একটা নোজপিন জলজল করছে। বস্তুটা এত কেন টানছে বোঝার আগেই সাইবান ঝুঁকে সেই নোজপিনের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ইরাম হালকা ঝটকা দিয়ে উঠল, অথচ নড়তে পারল না। তার গলায় সাইবানের হাত আর একটু শক্ত হয়ে চেপে বসল। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ইরাম জল জলে চোখ মেলে তাকাতেই সাইবানের দৃষ্টি মোকাবিলা করতে হলো তাকে। তার গলার চাপটা বাড়িয়ে মুখটা একটুখানি উপরে তুলে নাকে নাক ছুঁই দিয়ে সাইবান ফিসফিস করল, কল মি হাজব্যান্ড অ্যাগেইন, আর আমি আপনাকে পৃথিবীতে বসিয়ে চাঁদ তারা ঘুরিয়ে আনব। এমন পিশাচকে জাগাবেন না যাকে সইতে পারবেন না, মাই প্রেশিয়াস। আলাদিন, মাঝে মাঝে তুমি এমনভাবে কথা বলো যে আমার মনে হয়। ইরাম নিজের কথাটা শেষ করতে পারল না। শব্দগুলো দ্বিধান্বিত হয়ে গলার ভেতর আটকে গিয়েছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সে দেখছে তার উপর ঝুঁকে থাকা সাইবানকে। তার আধো বলি শুনে সাইবান তার গলার পাশের পালস বরাবর আলতো আঙুলের চাপ দিয়ে ফিসফিস করল, কি মনে হয়? যে তুমি হুম, আমি? তুমি আমাকে। জমে গেল সাইবান আর ইরাম উভয়ে। ক্রিবে শুয়ে থাকা ইয়ান একেবারে হঠাৎ করেই চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। ছোট্ট হাত পা ছুঁড়ে এমনভাবে নাটকীয় ভঙ্গিতে কান্নাকাটি করছে যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। ইরামের মাতৃ মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। ধাক্কা দিয়ে সাইবানকে নিজের উপর থেকে সরিয়ে ছুটে গেল সে সন্তানের কাছে। দ্রুত ইয়ানের ছটফট করে থাকা শরীরটাকে নিজের বুকে তুলে নিয়ে দোলাতে লাগলো। এই যে বাবাটা, এই যে আম্মু এখানে, কান্না কেন? হুম, ক্ষুধা পেয়েছে তোমার? পেটু ভরেনি? সাইবান কয়েক সেকেন্ড উপুর হয়ে বিছানায় পড়ে রইল। তার হাতটা এখনো চাদর আঁকড়ে ধরে রেখেছে, ঠিক যেখানে কয়েক সেকেন্ড আগ অব্দিও ইরাম শুয়েছিল। চাদর মোট পাকিয়ে ফেলল সে। চোখ মুখ কুচকে বিড়বিড় করে নিজেকে নিজে বোঝাতে লাগলো, কুলডাউন কুলডাউন, কুল। পোটলাটাকে জানালা দিয়ে ছুঁড়ে ফালানো যাবে না, পোটলা উঠতে পারে না। মাথা ঠান্ডা, তামান্না ভাটিয়া। মনে মনে জপতে লাগলো সাইবান। ইরাম ততক্ষণে ফিডারের দিকে হাত বাড়িয়েছে। সে পাম্প করে রেখেছিল, সেটা কোনোভাবে নিচের কিচেনে ফেলে এসেছে সকালের নাস্তা তৈরি করার সময়। নিজেকে নিজে মনে মনে খানিক অভিসম্পাত করে এখন ম্রিয়মান হয়ে আসা ইয়ানকে বিছানায় উপুর হয়ে থাকা সাইবানের পাশে রাখল সে। একটু দেখে রাখো, আমি নিচ থেকে ফিডার নিয়ে আসছি, এই 5 মিনিট। থ হয়ে রইল সাইবান। চোখ মিলে ইরামকে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে দেখল। তারপরই তার করুণ চোখ জোড়া এসে পড়ল ইয়ানের উপর। কান্নার বালাই নেই আর, তবে নয়ন দুটি অশ্রুতে ভিজে টলটল করছে। নাক টানছে আর অদ্ভুত ভঙ্গিতে সাইবানের দিকে তাকিয়ে আছে, যেন ভ্রুকুটি করছে তাকে। ভ্রু তুলে খানিকটা সময় তাকিয়ে থেকে খপ করে ইয়ানের গলায় হাত রাখল সাইবান। নাজুক শরীরের অঙ্গ তার 2খানা আঙুলেই সম্পূর্ণ জড়িয়ে গেল। পোটলা তোর কলাটা 2 ইঞ্চির, আর সাইরেন বাজাস 2 ইঞ্চির। তোর ভোকাল কর্ড নাকি টাইটানিকের হর্ন, টাইম মতো পোত করে বাজিয়ে দিস। সাইবান ইয়ানের ছোট্ট গলা আলতোভাবে আঁকড়ে শাঁসালো। বিনিময়ে গুঁইয়ে উঠল ইয়ান। ছোট্ট শিশুটির ভ্রু এমনভাবে কুঁচকে এলো যেন পিতার উপর যার পর নাই বিরক্ত সে। এই চোখ পাকাস কাকে তুই? চিনিস আমাকে? আমি তোর বিনা শ্রমে হয়ে যাওয়া বাপ, বুঝতে হবে মামা। এমনিতেই কল্যার শক্তি দেখিয়ে আমার দুনিয়া নাড়িয়ে ফেলেছিস, এবার ঠাস! সাইবানের মুখটা একদিকে হেলে গেল। চোয়াল ফাঁক হয়ে পড়ল কয়েক ইঞ্চি। মুখের কথা তার মুখেই আটকে রইল। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না কি হয়েছে এই মাত্র। ইয়ানের ছোট্ট হাতটা সশব্দে আছড়ে পড়েছে তার বাম গাল বরাবর। সোজা বাংলায় বলা যায় থাপ্পড়।
সাইবান চোখে অফুরন্ত অবিশ্বাস নিয়ে তাকাতে না তাকাতেই চোখ মুখ কুচকে এবার ছোট্ট পা তুলে পিতার থুতনি বরাবর লাথি ছুঁড়ে ইয়ান লাফিয়ে উঠল। ইউ লিটল পিস অব শি ইট। আর্তনাদ করে উঠল সাইবান। ইয়ানের ছোট্ট দুহাত বিছানার সঙ্গে চিপে ধরল। বিপরীতে নিজের পা দুখানা তুলে দমাদম ছুঁড়তে আরম্ভ করল ইয়ান। সে লাথি তার বাবার মুখে পড়ছে কি বুকে দেখার কোনো সময় নেই তার। নাটকবাজ, ধরিবাজ, চালবাজ, এক চটকানায় মুড়ি ভাজ। এই যে আম্মু এসে পড়েছে পুচুকু।